আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খেয়াল করবেন, যারা কখনো কল্পনাও করতে পারেননি যে তারা রাজনীতিতে ঢুকতে পারবে, প্রবেশ করতে পারবে, অথবা তারা রাজনৈতিক দল গঠন করতে পারবে, রাজনৈতিক দল গঠন করেই আবার তারা একেবারে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সেনা প্রধান, এগুলি তাদের কাছে কিছুই না, এমন একটা ভঙ্গি যাদের মনে এসেছিল তাদের কিন্তু স্বপ্ন ভঙ্গ হয়েছে। দেখেন, একটা ভিডিও দেখাই। আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপান মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালি খালাস করছে। মানে এই ফ্রিডম সবাই মিস করবে, অতিরিক্ত ফ্রিডম দিয়ে করছে। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানো সাহস করবে, স্বাভাবিক লোক এত সরকার হ্যাঁ, সত্য সত্য এখন ওইটাই, এখন আর ওই মববাজি চলবে না। যখন তখন সচিবালয়ে ঢুকে উপদেষ্টাদের মানে গলায় হাত দেয়া, মানে অর্থাৎ মন্ত্রীদের গলায় হাত দিয়ে আড্ডা মারা যাবে না, কথা বলা যাবে না, অধ্যুত্ব পর্যায়টা শেষ। কারণ এটার কারণটা কি জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসী এই সিস্টেমটাকে একদম ব্রেক করছে। তিনি অভ্যুত্থানের বারবার আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, এই কথা বলে ছাত্রদেরকে যেভাবে রাজনীতিমুখী হইলে মানে ভালো ক্ষমতামুখী করছে, এটা অকল্পনীয়। এবং এটা করার মধ্য দিয়ে পুরো সিস্টেমটা ব্রেক হয়ে গেছে। কে সিনিয়র কে জুনিয়র এই সিস্টেমটা নেই। তাহলে কি গণ অভ্যুত্থান মানে এই যে তরুণরাই তো গণ অভ্যুত্থান করে, তরুণরা গণ অভ্যুত্থান করে সিনিয়রদেরকে উপেক্ষা করা, সিনিয়র রাজনীতিকদেরকে এক পাশে ঠেলে দেয়া, এটা কি তাই? বাংলাদেশে মুক্তিযুদ্ধ করছে কারা? তরুণরা। ক্ষমতায় আসছে কে? ক্ষমতায় আসছে যারা নেতৃত্ব দিয়েছে, যাদের পরিকল্পনায় তাদের। আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান, তিনি ক্ষমতায় এসেছেন। কই, তখন তো কোনো মুক্তিযুদ্ধ বলেননি যে আপনি তো পাকিস্তানের কারাগারে ছিলেন, আপনি কোথা থেকে আসলেন? তো এইবারে 24-এর এই গণ অভ্যুত্থানে এইটা মারাত্মক রকম ভাবে সবার কিন্তু নজরে পড়েছে যে যার যে অবস্থান না, সেই অবস্থানটা উল্টাই দিয়ে তারা এমন একটা অবস্থায় চলে গেছে, ওই যে বলছে না যে যখন তখন সচিবালয়ে ঢোকা যেত, উপদেষ্টাদের ধমক দেওয়া যেত, তাদের মুখের পরে কথা বলা যেত, তাদের সাথে গল্প করা যেত। প্রধান উপদেষ্টার সঙ্গেও যখন তখন, প্রধান উপদেষ্টা মানে কি, সে তো প্রধানমন্ত্রীর পদমর্যাদায়, সেখানে চলে যাওয়া যায়। অথচ দেখেন তাদের অতীতের ভূমিকা সম্পর্কে একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক তিনি কি বলছেন দেখেন। প্রথম যে পরিচয়টা হয়েছিল সার্জিসের সাথে, এর আগে সার্জিসের সাথে আসলে আমার কোনো পরিচয় হয়নি। ওকে আমি একজন ডিবেটার হিসেবে চিনতাম এবং ছাত্রলীগের ডিবেটার এভাবেই চিনতাম। সেখানে গিয়ে প্রথম যে পরিচয়টা হয়েছিল সার্জিসের সাথে, এর আগে সার্জিসের সাথে আসলে আমার কোনো পরিচয় হয়নি। ওকে আমি একজন ডিবেটার হিসেবে চিনতাম এবং ছাত্রলীগের ডিবেটার এভাবেই চিনতাম। সেখানে গিয়ে বুঝছেন, সবাই হচ্ছে গুপ্ত সুপ্ত ছাত্রলীগের ডিবেটার হিসেবে পরিচিত। ছাত্রলীগ এখন হলো তারা হলো আওয়ামী দুঃশাসন, স্বৈরশাসন, কি আওয়ামী লীগ বিরোধী। অথচ 15 বছরে কেউ বুঝতেও পারে নাই যে এরা আওয়ামী লীগ বিরোধী। ওই যে মাসুদ কামাল বলছে যে যারা হেলমেট পরে সন্ত্রাস করছে তারা ছাত্রলীগকে ডুবাইছে এবং তারা হচ্ছে শিবির। এই কথাগুলি আসে কেন? এই যে একজন শিক্ষক, তিনি তো ওই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক, সবাই তাকে চেনেন জানেন, এবং তিনিই বলতেছেন সার্জিস কি ছিল, তার পরিচয় কি ছিল। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পর সমস্ত রাজনীতির সংস্কৃতি, রীতি নীতি একদম শেষ করে দেয়া হলো। এখন ওই যে বলছে না যে এখন মববাজদের খবর আছে, কিন্তু নির্বাচনে 6 দিন আগেও যমুনাকে ঘিরে কিন্তু মববাজি হয়েছে। তখনই প্রথম পুলিশ পিটুনি শুরু করে। এখন কিন্তু কারো সাহস নাই। বলছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, মববাজির কালচার আজকে থেকে শেষ তো শেষ। এখন এই যে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু রাজনৈতিক শক্তিতে বলিয়ান। সুতরাং এখন কথায় কথায় শাহবাগ অবরোধ, যমুনা অবরোধ, এই কাজগুলি চলবে না। কথায় কথায় ঢুকে পড়লাম সচিবালয়, উপদেষ্টাদের একেবারে দপ্তরে চলে যে চিল্লাচিল্লি করলাম বা
গল্প করলাম, ধান্দাবাজি করলাম, এইগুলি কিন্তু এখন আর চলবে না। এখন একটা সিস্টেমে আসাতে এখন অনেকেই চোখ মুখ অন্ধকার হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে এখন আর তাদের ভবিষ্যৎ নেই। ফলে এখন তাদের আগের যে ফর্মে ছিল সেই ফর্মে ফেরার পালা। যারা ফিরবেন বুদ্ধিমানের মতন কাজ করবেন, আর যারা ফিরতে চাইবেন না, যারা ওই গত 18 মাসের মববাজি এবং মাস্তানির মধ্যে থাকবে, তাদের কপালে যে দুঃখ আছে সেটা আমি এখনই বলে দিতে পারি। সম্প্রতি আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড, যাকে আপনারা সবাই চেনেন, তিনি ফোন করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার অজিত দোভালকে। ফোন করে তুলসী অজিত দোভালকে বলেছেন, কংগ্রাচুলেশন, দিস টাইম ইউ হ্যাভ ওয়ান মাই ফ্রেন্ড। অভিনন্দন, এবার তুমি জিতেছ আমার বন্ধু। কেন এই ফোনটা করলেন তুলসী এবং কিসে জিতলো ভারত? সম্প্রতি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো বাংলাদেশে, এবং এই বাংলাদেশে বিএনপির জয়লাভে তুলসী গ্যাবার্ড অজিত দোভালকে অভিনন্দন জানিয়েছে। এর কারণ হলো, একটু পেছনে যাই, 24 সালের 5ই অগস্ট বাংলাদেশে যে রেজিম চেঞ্জটি হয়েছিল, আপনারা জানেন যে তার পেছনে আমেরিকার একটা প্রভাব ছিল। সেই রেজিমটা যে চেঞ্জ হবে, সেটা ইন্ডিয়া ঠিকমতো সময় মতো পর্যাপ্ত ইনফরমেশন পায়নি। ইন্ডিয়া যখন জেনেছে তখন আসলে আর কিছুই করার ছিল না। তো সেই রেজিম চেঞ্জে ইন্ডিয়াকে সাইড লাইনে রেখে, অনেকটা অন্ধকারের ভেতরে রেখে আমেরিকাই সবকিছু করেছিল, এবং সেই ব্যাটেলে কিন্তু আমেরিকা জিতেছিল। সেই জায়গা থেকে এবারের যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে আমেরিকার প্রেফারেন্স ছিল জামাতে ইসলাম। আমেরিকা চেয়েছিল জামাতে ইসলাম নির্বাচনে জিতুক, এবং জামাত জিতলে আমেরিকার যেটা সুবিধা হবে, যে আমেরিকার ইন্টারেস্টটা বাংলাদেশে জামাত অনেক বেটার সার্ভ করতে পারবে কম্পেয়ার টু আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি এই দল দুটোর জনসম্পৃক্ততা এত বেশি যে এরা চাইলেই বিদেশিদের ইচ্ছা মতো সব কাজ করতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে আমেরিকা যখন জামাতকে চাইছিল, এবং আপনারা খেয়াল করেছেন যে তারেক রহমানের বাংলাদেশে আসতে কিন্তু ক্রমশ দেরি হয়ে যাচ্ছিল, এবং একটা পর্যায়ে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, যিনি আমেরিকার চার্জ d'affaires ছিলেন দূতাবাসের, সেই ট্রেসি কিন্তু তারেক রহমান যখন বলেছিল আসবে কিনা, ট্রেসি বলেছিল নট নাও, আরেকটু পরে। তো তারপরে তারেক রহমান একটু দেরিতে হলেও 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছে। এই যে তারেক রহমান এসেছেন, এর আগে কিন্তু 1 বছরের বেশি সময় ধরে তারেক রহমানের সাথে ভারতীয় অনেকেরই যোগাযোগ হয়েছে, খুব গোপনে নেগোসিয়েশন হয়েছে। এটা এতটাই গোপনে নেগোসিয়েশন হয়েছে যে আমরা মানে অধিকাংশই আমরা আসলে জানতে পারিনি। এই নেগোসিয়েশনটা হয়েছে ভারত যখন দেখেছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে একটু বেকায়দায়, এবং আওয়ামী লীগ হয়তো নির্বাচনে অংশগ্রহণ বা অন্যান্য বিষয় নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছে, তখনই ভারত একটা প্যারালাল চ্যানেল ওপেন করেছে। ভারতের সেই নীতি যে সব ডিম এক ঝুড়িতে রাখা যাবে না, সুতরাং তারা তখন থেকেই বিএনপির সাথে যোগাযোগ শুরু করেছে, বিশেষ করে তারেক রহমানের সাথে লন্ডনে ব্রিটিশ হাইকমিশনার, মানে ব্রিটিশ হাইকমিশনে যিনি ভারতীয় রাষ্ট্রদূত, তিনিও তারেক রহমানের সাথে মিটিং করেছেন। এবং তারই ফলশ্রুতিতে তারেক রহমান কিন্তু 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। তারেক রহমানের আসার পথে যতগুলো ক্লিয়ারেন্স দরকার ছিল, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্লিয়ারেন্স ছিল ভারতের, এবং সেই ক্লিয়ারেন্সটা পাওয়ার পরে তারেক রহমান আসছে। যদি তারেক রহমান বাংলাদেশে না আসতে পারতেন, তাহলে কিন্তু এই নির্বাচনে বিএনপির ল্যান্ডস্লাইড যে ভিক্টরিটা হয়েছে, সেটা শুরুতেই বাধাগ্রস্ত হতো। এবং ওই যে জামাতকে ক্ষমতায় আনার যে প্ল্যান, যেটা আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে ট্রেসি কাজ করেছেন, ডক্টর ইউনূস কাজ করেছেন, তার কয়েকজন উপদেষ্টা কাজ করেছেন, সবাই মিলে এমনভাবে গুটি সাজিয়েছিল, প্রশাসন সাজিয়েছিল, যাতে জামাত ক্ষমতায় চলে আসে। সেই জায়গা থেকে ইন্ডিয়া চেয়েছে জামাত যেন কোনো অবস্থায় ক্ষমতায় না আসে। জামাত ক্ষমতায় এলে ভারতের জন্য অনেক রকমের সমস্যা হতো। এমনিতেই ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা নিয়ে যেভাবে ভারতের বিরুদ্ধে কামান দেগেছেন, তিনি ভারতের 7 সিস্টার্স দখল করে নেবেন, নানা রকমের হুমকি দিয়েছেন, এবং সেই হুমকির প্রেক্ষিতে ভারত কিন্তু এই চিকেন নেক এবং এই আশেপাশে 5টা সামরিক বেস তৈরি করতে হয়েছে। ইউনূস মোটামুটি ভারতকে এই সাইডে একদম
ঘুমারাম করে ফেলছিল। ভারতের এই যে ফোর্স মোবিলাইজেশন অনেক 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 ব্যস্ত ছিল। তো সেই জায়গা থেকে ভারতের স্ট্র্যাটেজি ছিল যে কোনোভাবে এখানে জামাতকে আনতে দেওয়া হবে না। আপনারা জানেন যে খুব রিসেন্টলি ভারত এবং আমেরিকার সম্পর্কটা একটু ভালো যাচ্ছে। তাদের সম্পর্কে বেশ টানাপোড়েন হচ্ছিল গত এই ট্রাম্প ওথ নেওয়ার পর থেকে, কিন্তু বর্তমানে তাদের সম্পর্কে একটু হানিমুন পিরিয়ড চলতেছে, যে কারণে এই নির্বাচনে যে বিএনপি ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছে, এবং নির্বাচনে আপনারা খেয়াল করে থাকবেন এই নির্বাচনে ডক্টর ইনু যেভাবে গুটি সাজিয়েছিলেন তাতে বিএনপির জেতার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু শেষ মুহূর্তে কিছুটা ভারতের সহায়তায় এবং আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যারা ভোট দিতে গিয়েছেন এবং তৃণমূল পর্যায়ে অধিকাংশ আসনে আওয়ামী লীগের যারা ভোট দিয়েছেন, এরাও একই উদ্দেশ্যে যে জামাত ঠেকাও, অ্যাট এনি কস্ট জামাত ঠেকাও, তারা ধানের শীষে ভোট দিয়েছেন, যে কারণে ধানের শীষ বিএনপি এই বিজয়টি পেয়েছে। এই বিজয়টি পাওয়ার কথা ছিল না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, তারও কিন্তু নিশ্চিত পরাজয় ছিল, গো হারা হারতো, কিন্তু শেষ মুহূর্তে হিন্দুরা এবং আওয়ামী লীগরা ভোট দিয়ে তাকে জিতিয়ে দিয়েছে। এই কারণে মির্জা ফখরুল আলমগীরের কথা বললাম, কারণ আজকে তার একটা স্টেটমেন্ট দেখলাম যে আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে তিনি একটা মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের অফিস খোলা যাবে না, আওয়ামী লীগের ভোট নেওয়া যাবে। গো হারা এবং একটা পার্টির মহাসচিব হারলে কি লজ্জার বিষয় হতো, সেখান থেকে তিনি জিততে পারবেন, তখন তার আপত্তি নাই, কিন্তু আওয়ামী লীগের অফিস খুললেই তার সমস্যা। এটি খুবই মানে একটা বেদনাদায়ক একটা স্টেটমেন্ট তার কাছ থেকে। গত 18 মাস যে ইউনূস এই যে অবৈধ ক্ষমতায় ছিল, এই সময়টা ইউনূস কিন্তু বিএনপিকে ভীষণ অপমান করেছে, চাপের মধ্যে রেখেছে। ইভেন আলী রিয়াজ বিভিন্ন মিটিং এ যেভাবে ধমকাধমকি করেছে, বিএনপি অনেকটা মাটি কামড়ে পড়েছিল, এবং তারা শুধু এই নির্বাচনটার জন্য অপেক্ষা করেছে, নির্বাচনী ফলের জন্য অপেক্ষা করেছে। এবং সেই একটা গল্পের কথা মনে পড়ে যে এক লোক এক সুন্দরী মেয়ের প্রেমে পড়েছিল, এবং সুন্দরী মেয়েটি তখন অনেক শর্ত দিত যে আমাকে বিয়ে করতে হলে আমাকে একটা গাড়ি কিনে দিতে হবে, আমার নামে একটা বাড়ি লিখে দিতে হবে, আমার নামে কোটি টাকার ফিক্সড ডিপোজিট থাকতে হবে, অনেক অনেক শর্ত। যে শর্তই দেয় প্রেমিক বলে হ্যাঁ রাজি, যখনই বলে গাড়ি দেবো বলে দিব, বাড়ি দাও দিব, ফিক্সড ডিপোজিট করবো কোটি টাকা দিব, সব দিব। তারপরে বিয়ে করলো, মেয়েটা যখন দেখলো আরে এটা তো একটা ভালো ডিল, বিয়ের পরে আর স্বামী বাড়িও দেয় না, গাড়িও দেয় না, ফিক্সড ডিপোজিটও করে না, তখন সেই মেয়েটা বলল যে কি ব্যাপার, তুমি বললা বিয়ে করলে তুমি আমাকে এই দিবা সেই দিবা, এখন তো কিছুই দেয় না। তখন লোকটা বলেছিল যে আমি তো অবশ্যই দেবো, আমি তো বলিনি দেবো না, তবে কবে দেব এটা তো বলি নাই। তো বিএনপি সেরকম, যে নির্বাচনের আগে ডক্টর ইউনূস, আলী রিয়াজ লাস্টে যা বলছে সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গণভোট হ্যাঁ, জুলাই সনদ হ্যাঁ, এইটা হ্যাঁ, সেইটা হ্যাঁ, কিন্তু বিএনপি ঠিকই জানতো যে একবার যদি ক্ষমতা আসতে পারে তাহলে এইগুলো, এই সংবিধান বিরোধী এসব তারা কোনো কিছুই অ্যালাউ করবে না। এবং আজকে সেটা আপনারা দেখছেন, এই গণভোট নিয়ে এই সংস্কার পরিষদের সদস্য হিসেবে বেআইনিভাবে, অসাংবিধানিকভাবে শপথ নেওয়ার যে বিষয়টা ছিল, তারা এগুলো রিজেক্ট করে দিয়েছে। শুধু তাই না, তারা এখন কিন্তু অনেকটা হার্ড লাইনে চলে গেছে। আপনারা দেখেছেন যে প্রশাসন যেভাবে জামাত দিয়ে সাজিয়েছিল, আজকে 9 জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো, সবাই জামাতপন্থী। আরো বেশ কিছু সচিবের অদল বদল চলছে। বিএনপি বিশেষ করে তারেক রহমান ডিজিএফআই, এনএসআই এবং দলের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে মোটামুটি যেখানে জামাত পাচ্ছে প্রশাসনে, সেখান থেকে জামাত বিতরণ কর্মসূচি চালু করেছে। জামাত খেদাও, আর আওয়ামী লীগের যদি যোগ্য কোনো লোক থাকে প্রশাসনে তাকে রাখা যাবে, এরকম একটা নীতি নিয়ে তিনি এগোচ্ছেন। এবং এই কারণেই তুলসী গ্যাবার্ড অজিত দোভালকে ফোন করে অভিনন্দন জানালো, এবং বর্তমান সরকারের উপরে ভারতের যে একটা প্রভাব কাজ করছে এটা তাদের বিভিন্ন গৃহীত কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। শুধু যে জামাত খেদাও সেটাই না, জামাতের উপরে হার্ডলাইনে যাচ্ছে তাই না, ডক্টর ইউনূস যে এই 18 মাসে তার উপদেষ্টা পরিষদের অনেককে সহ যত রকমের দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, সেগুলোর বিরুদ্ধে খুব সম্ভবত দ্রুতই তদন্ত হবে এবং তাদের বিচারের মুখোমুখি করা হবে, এরকমই একটা চিন্তা ভাবনা চলছে সরকারি পর্যায়ে। এবং ডক্টর ইউনূস আবার এটা টের পেয়ে যেটা হচ্ছে যে তিনি যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, উপদেষ্টাদের মধ্যেও এক ধরনের ভীতি কাজ করছে। কিছু উপদেষ্টা অলরেডি পালিয়ে গেছে, কিছু বিশেষ সহকারী পালিয়ে গেছে, যারা গেছে গেছে, কিন্তু বাকিদের ব্যাপারে
বিএনপি হার্ড লাইনে যাচ্ছে, এবং যে পেইনটা বিএনপিকে গত 18 মাস দেওয়া হয়েছে, যে অপমানটা করা হয়েছে, তার বদলা নেবার একটা সময় এসেছে এবং সরকার সেটা নেবে। ডক্টর ইউনূসের যে দুর্নীতির কথা শোনা যাচ্ছে, আসিফ নজরুলের যে দুর্নীতির কথা শোনা যাচ্ছে, অন্য উপদেষ্টা, এই যে স্বাস্থ্য উপদেষ্টা, সেও নাকি 9,000 কোটি টাকার অনিয়ম করেছে। তো এই সবগুলো নিয়ে যেভাবে আসছে, তাদের খুব দ্রুতই তাদের বিরুদ্ধে তদন্ত হতে পারে, এবং সেই ক্ষেত্রে ভারতও এই বিষয়টা একটু মনিটর করতেছে, কারণ ভারত, আমেরিকা এইসব দেশের একটা অভ্যাস আছে যে তারা যদি একবার কাউকে টার্গেট করে সহজে ছাড়ে না। সো এই হিসাবে ডক্টর ইউনূসের সামনে কিন্তু দুর্দিন আসছে বলেই মনে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একদিন 18 মাস দেশ চালালেন এবং দেশটাকে সুন্দর চালিয়ে একটা মহান জায়গায় নিয়ে গিয়েছেন, সেখানে প্রচুর লোকের প্রচুর অবদান রয়েছে। ডাস্টবিন শফিকের অবদান রয়েছে, আমাদের প্রফেসর আসিফ নজরুল তার অবদান রয়েছে, রেজওয়ানা ম্যাডামের তো প্রচুর অবদান। পরিবেশ নিয়ে তিনি যা কাণ্ড কারখানা করে ফেলেছেন, এখন তার নিজের পরিবেশ এখন ঠিক থাকলে হয়, যা অবস্থা দাঁড়িয়েছে তার এখন নিজের পরিবেশ হয়তো ঠিক থাকবে না। তো এই যে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম না, 970 কোটি টাকা, যেটা আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী, তাকে দেশ থেকে চলে গেলেও তিনি বর্তমান প্রধানমন্ত্রী, তার বরাদ্দ করা বার্ষিক 970 কোটি টাকা গরিব মানুষের পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ করা থাকে। সেই 970 কোটি টাকা তিনি বেমালুম ঝেড়ে দিয়েছেন। ঝেড়ে দেওয়ার মানে কি? ঝেড়ে দেওয়ার অর্থ তিনি তার নিজস্ব এনজিও আছে, সেই এনজিওতে ওই টাকাটি ট্রান্সফার করার জন্য প্রজ্ঞাপন পর্যন্ত জারি করে দিয়েছিলেন। এই যে প্রজ্ঞাপন জারি করা মানে তিনি ওই সরকারের টাকাটা, যেটা গরিব মানুষের জন্য খরচা করার টাকা, সেই টাকাটা তিনি নিজে পকেটস্থ করবেন, তার এনজিও মারফত এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে এই যে তিনি যা কাণ্ড করেছেন, সবই তো হচ্ছে বিতর্কের ব্যাপার। এই নিয়ে মামলা হলে সে মামলায় অনেক দিন চলবে, সে মামলায় সাজা হতে হতে অনেক দেরি। কিন্তু এই যে 970 কোটি টাকা, যেটা সরকারি অর্থ, সেটা প্রজ্ঞাপন জারি করে তিনি সেই অর্থ নিজের এনজিওতে সেটা পাচার করেছেন বা পাচার করার চেষ্টা করেছেন, সেই ডকুমেন্ট কিন্তু এই সরকারের হাতে পড়ে গিয়েছে এবং সেই ডকুমেন্ট অনুযায়ী তার বিরুদ্ধে একটা মামলা হচ্ছে। এটা তো লিখিত ডকুমেন্ট। সরকারি টাকা তুমি নিজে আত্মসাৎ করার চেষ্টা করছো, সেটা একটা সরকারি প্রজ্ঞাপন জারি করে নিজে আত্মসাৎ করার চেষ্টা করছো। ফলে অভিযোগটা একেবারে সরাসরি প্রতিষ্ঠিত। এইগুলো তো অন্যান্যগুলোতে গিয়ে আপনার প্রমাণ করার ব্যাপার আছে, অভিযোগ আছে, পাল্টা অভিযোগ আছে, সমস্ত কিছু চলবে। কিন্তু এই যে অভিযোগটা না, 970 কোটি টাকার অভিযোগটা, এটা একেবারে গলায় শুল হয়ে বিঁধে গেছে। এখন এই 970 কোটি টাকার জন্য প্রথম ওনাকে জেল খাটতে হবে। এই যে মামলাটা যেটা হতে যাচ্ছে, 970 কোটি টাকা নিয়ে যে মামলাটা হতে যাচ্ছে, এই মামলাটা নীতিগতভাবে ফৌজদারি মামলা হিসেবে ট্রিট করা হবে। এই মামলাটা মানে কে করবে সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বিএনপির পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মামলাটা দিয়ে শুরু করা হবে, যেখানে তাকে প্রমাণ করতে হবে যে আমি এই টাকাটা আমি সরাইনি। কিন্তু প্রমাণ করার কোনো জায়গা নেই। সরকারি প্রজ্ঞাপন তিনি জারি করে দিয়েছেন, তার সই করা রয়েছে। 970 কোটি টাকা ওই ফান্ড থেকে এনে এই ফান্ডের থেকে টাকা নিয়ে ওই এনজিওর ফান্ডে দিয়ে দাও। এনজিও টাকার, এনজিওটা বকলমে ওনার, সেখানে রিজওয়ানা ম্যামেরও আবার একটা শেয়ার রয়েছে, ডাস্টবিন শফিকের একটা শেয়ার রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে
দেশটাকে একেবারে লুটে পুটে খাওয়ার জন্য এই 18টা মাস এরা বসেছিল, এবং আরো এটাকে প্রলম্বিত করার জন্য আরো নানান রকম ছলচাতুরি করেছিল, যার একটা অংশ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফাঁস করে দিয়েছেন। এইটা দিয়ে সবে শুরু। এখন আপনারা বলতেই পারেন যে এই যে বাকি মামলাগুলো কি হবে। বাকি যে মামলাগুলো আছে না, এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কি হবে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারটা আমি ওই তখন দুপুরের সন্ধ্যের ভিডিওতে বলতে ভুলে গিয়েছি। যেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কিন্তু ওই তারেক রহমানের সঙ্গে যখন শেখ হাসিনার মিটিং হবে, সেই সময় কিন্তু ওইটা ঠিক হয়ে যাবে যে কবে উনি ফিরবেন। তার আগে মাঠফাট এইগুলো সমস্ত পরিষ্কার করা হচ্ছে। আমি গতকালকেও বলেছিলাম আপনাদের, সমস্ত এখন সাফাই কর্ম হচ্ছে। সাফাই কর্মটা ঠিক হয়ে যাক, সাফাই কর্ম হয়ে গেলে তারপরে দেখবেন যে শেখ হাসিনা ঠিক সময় মতো চলে আসছেন, খুব একটা বেশি দেরি হবে না। আর এই যে মার্চের 12 তারিখে আপনাদের পার্লামেন্ট বসছে, এই মার্চের 12 তারিখে পার্লামেন্টে এই যত ওই যে 164 না কতগুলো হয়তো উনি করেছিলেন, আমার কোথায় লেখা আছে আমি এখন ধরতে পারছি না, 162টা অধ্যাদেশ ইউনূস সরকার জারি করেছিল। আমার হিসেবে আমি যা পেয়েছি 162, অনেক ফিগার বলছে, আমি যা পেয়েছি সেটা আমি বললাম। সত্যি হতে পারে, মিথ্যেও হতে পারে, গোলমাল থাকতে পারে ফিগারে, কারণ আমি এক দেশে থাকি, হয়েছে ঘটনা আর এক দেশে। আমার কাছে তো অনেক হাত ঘুরে আমার কাছে খবর আসছে, ফলে খবরের একটু এদিক ওদিক হতেই পারে। এই যে মার্চ মাসের 12 তারিখে যে আপনার এটা বসছে, পার্লামেন্ট বসছে, প্রথম পার্লামেন্টে আপনার এই যে অধ্যাদেশগুলো আছে, সেই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে। এই আলোচনার 2-1টা অধ্যাদেশ হয়তো নেওয়া হতে পারে, নাহলে পুরো জিনিসটাই তো অবৈধ হয়ে যাবে। যদি অধ্যাদেশটাই বাতিল হয়ে যায়, তাহলে তো সরকারটাই নির্বাচনটাই বাতিল হয়ে যাবে, সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। ফলে 2-4টে নিরামিষ অধ্যাদেশ হয়তো আলোচনা হতে পারে এবং গৃহীত হতে পারে। এবার গৃহীত হওয়ার পর সেটা বাস্তবায়ন হবে কি হবে না, দিনের আলোর মুখ দেখবে কি দেখবে না, সেটা পরের ব্যাপার। কিন্তু এরকম 2-10টা হয়তো অধ্যাদেশ নেওয়া হবে, ওই মানে গ্রহণ করা হবে। আর বাকি যেগুলো উঠলো না, সেটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তার মধ্যে যেমন শেখ হাসিনার ফাঁসির আদেশ, শেখ হাসিনার বিচার, অমুকের বিরুদ্ধে মামলা, তমুককে এটা পাইয়ে দেওয়া যায়, যত কিছু আছে সব ওইগুলো বাতিলের পর্যায়ে যখন পড়ে যাবে, তখন গিয়ে আসল খেলা শুরু হবে। অর্থাৎ মেন খেলাটা শুরু হবে কিন্তু 12ই মার্চের পার্লামেন্ট বসার পর, যখনই অধ্যাদেশ নিয়ে আলোচনাটা হবে, তখনই শুরু হবে 12ই মার্চের পর আসল খেলা। তার আগে আগের ভিডিওতে যেমন আমি বললাম যে মানে এই ভিডিও শুরুতে যেটা আমি বললাম যে ইউনূসের কপালে 970 কোটি টাকা দিয়ে 970 কোটি টাকা দিয়ে মামলা যেটা শুরু হতে যাচ্ছে, সেটা তার প্রথম শুল, এবং সেই শুলে উনি বিদ্ধ হবেন। বিদ্ধ হয়ে তাকে কাঠগড়ায় উঠতে হবে, এবং তিনি নিজেকে ডিফেন্ড করার কোনো রাস্তা খোলা রাখেননি। তিনি নিজেকে ডিফেন্ড করতেই পারবেন না, কারণ তিনি প্রজ্ঞাপন জারি করেছেন, সেখানে তার সই রয়েছে। আর মাল গেছে কোথায়? মাল গেছে তার এনজিওতে। পৌঁছাক বা না পৌঁছাক, মাঝপথে থাকুক, কিন্তু আদেশটা তো জারি হয়েছে। বিচারক দেখবেন ঠিক আছে, আদেশ তো জারি হয়েছে। আদেশকে দিয়েছে, আদেশ দিয়ে ডক্টর ইউনূস। মাল কার? মাল হচ্ছে সরকারের। কার জন্য মাল? গরিব মানুষের মাল। কে খাচ্ছে? খাচ্ছে হচ্ছে একটা মানে প্রধান উপদেষ্টা, তার বকলমে তার পকেটে যাচ্ছে এনজিওর মাধ্যমে। ফলে উনি গেলেন ফেঁসে। এই ফাঁসাটা শুরু হবে 970 কোটি টাকা দিয়ে। ওই জন্য গতকালকে বলেছিলাম এই 970 কোটি টাকা ওনার শুল হয়ে দাঁড়ালো।
সবাই ভালো থাকবেন। আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, আমাদের সে মৌলবী সাহেবেরা, এরা তো 2 কদম আগে নিকেল গিয়া, এরা তো সারাদিন স্বপ্ন দেখে কিভাবে ভারত দখল করবে, যে পেট কিন্তু পারমাণবিক বোমা খেলে কিন্তু দিয়ে কিন্তু পেট ভরবে না। ওই যে ভুট্টো নাকি বলেছিল দুর্বাঘাস খায় হইলেও পারমাণবিক বোমা বানাবে। পারমাণবিক বোমা কোনো দেশের নিরাপত্তা নিশ্চিত করে না। যদি তা করতো, কোনো দেশের সার্বভৌমত্ব, কোনো দেশের নিরাপত্তা যদি পারমাণবিক বোমা দিয়ে নির্ধারণ করা যেত, তাহলে সোভিয়েত ইউনিয়ন ভাঙতো না। এখনো ভাঙা সোভিয়েত ইউনিয়ন যে রাশিয়া হয়েছে, পৃথিবীতে সবার কাছে যত পারমাণবিক অস্ত্র রয়েছে তার সাথে 4-5 গুণ বেশি আছে। কই, তারপরে তো আমরা রাশিয়াকে নিরাপদ দেখতেছি না। পারমাণবিক বোমা কোনো দেশের নিরাপত্তা দেয় না। সুইজারল্যান্ডের তো কিছুই নেই, ও তো বাংলাদেশের সাথে যুদ্ধ করে পারবে না। জাপানের তো সেনাবাহিনী নেই, নামমাত্র সেনাবাহিনী। তো এগুলো কি নিরাপত্তা দেয়? সেনাবাহিনী শুধু একটা দেশের নিরাপত্তা দেয় না, তবে সেনাবাহিনী দরকার, কোনো সন্দেহ নেই। এই বর্তমান পৃথিবী হয়তো আজ থেকে 100 বছর পরে হয়তো সেনাবাহিনী বলতে কিছু থাকবে না, হয়তো থাকবে না, কিন্তু এখন এই পরিবেশে দরকার। এই সেনাবাহিনী তো শুধু যে যুদ্ধ করবে তা তো না, সেনাবাহিনী বহু কাজ আছে। কিন্তু আমাদের দেশের সবকিছু উল্টা। আমাদের দেশের রিটায়ার্ড সেনাবাহিনীর মেজর একজন বলে 7 দিনে কলকাতা দখল করবে, 4 দিনে দিল্লি দখল করবে। ভাষণ শুনছেন তো? 7 দিনে কলকাতা, 4 দিনে দিল্লি। কাছে কোনটা? মানে তার ভূগোলও ভুলে গেছে যে কোনটা কাছে কোনটা দূরে। এটা হলো আরেক, যারা এটা বলে দাবি করে এই পেয়ারা পাকিস্তানের আরেক হাস্যকর কথা। ভাই, আপনার সাথে যখন আমার শত্রুতা হবে, আপনার সাথে ব্যবসা করবো, এটা তো আরেক বদমাইশি। টাকা দেয় নি, টাকা দেয়, তুমি অন্য জায়গা থেকে নিয়ে আসো। কেন পাকিস্তান থেকে? পারমাতে কেন? ভারত যেতে হবে কেন? তোমার বলছে কে? ভারত তুমি পছন্দই করো না, যাও কেন? আরে ভাই, আমাদের দেশে কারোর সাথে যদি, গ্রামে যদি কারোর সাথে ঝগড়া লাগে যে দোকানদারের সাথে, ওই দোকানের রাস্তাতে দিতে কেউ জানা, দোকান থেকে মাল কিনবো আমি, তার লাভ দেখবো। এটা হলো মানে যখন উত্তর দিতে পারে না তখন এই কথা বলে। তুমি টাকা দেয় না, ভারত বয়কট তোমরা বলতেছো, আবার বলো টাকা দিয়ে কিনি। এটা আরেক বাটপারি। মানে কত বড় বাটপার বা বোকা, দুইটাই বলতে পারেন। সে বাটপার অথবা বোকা অথবা বদমাইশ। আমরা টাকা দিয়ে কিনেন, টাকা দিয়ে কিনবে। আচ্ছা, আমার সাথে যেমন যে দোকানদারের সাথে আমার খারাপ ব্যবহার হয়, আমি যেখানে আছি, একদিন আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি তো 6 মাস যাবো তার দোকানের সামনে দিয়ে তাকাইও না। আমার কাছ থেকে কেন লাভ করবো? ভারতকে এত ঘৃণা করো, ভারতের সাথে ব্যবসা করো, অন্য জায়গায় যাও না দেখি, পাকিস্তান থেকে যাও, পাকিস্তান থেকে চাইলানো টাইলানো, এত বিরীতি তোমার। চিকিৎসা পাকিস্তানে তো হাসপাতাল আছে, যায় না কেন চিকিৎসা করতে? ওইখানে যাক। আরো তো দেশ আছে, ওইখানে যাক। ভারতে যাইতে হবে কেন? ভারতে ভিসার জন্য তো কান্নাকাটি খায়। আবার যে লোক বলতেছে আমরা তো টাকা দিয়ে আনি, তারা এবার কি বলে জানেন? যে দেশের সাথে ভারতের সম্পর্ক নাই তারা কি বাইসা নাই? মানে এরা যে কখন আপনাকে কি বলবে নিজেরাই জানে না। টাকা দিয়ে আপনি কিনবেন, আমার সাথে আপনার শত্রুতা আপনি কিনবেন। আচ্ছা, যার সাথে শত্রুতা তার সাথে কেউ ব্যবসা করে? ভারত ও পাকিস্তানের সাথে ব্যবসা করতেছে না, এখন করে না তো। তাহলে ইসরায়েল থেকে টাকা যখন বাংলা, তাহলে এখন একটা কথা বলি, টাকা দেখি নেন তো ইসরায়েল থেকে তো সরকার কিছু জিনিস আনছিল, ওই যে কি যেন পেগাসাস নাকি কি যেন বলে গোয়েন্দার সংস্থার কিছু জিনিস, তখন আবার চিৎকার করছে কেন? টাকা দিয়েই তো আনে, ওটা তো টাকা দিয়ে। তো ইসরায়েল থেকে জিনিস কিনে নিয়ে আসো দেখি, তখন তো বলবে যে না 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 ওটা চলবে না। এরা একই সাথে বলতেছে ইন্ডিয়া বয়কট করবে, আবার বলতেছে আমরা টাকা দিয়ে আনি। মানে এই যে স্ববিরোধিতা, এরা নিজেরাই তো জানে না তারা কি বলতেছে। মানে এরা কি শিশু না বোকা না বদমাইশ না বাটপার, আমরা তো এটাই বুঝি না। টাকা দিয়ে আপনি অন্য জায়গা থেকে আনেন, এত মরুদ আপনার কে যাইতে বলছে ভারতে? আপনি টাকা দিয়ে কিনে আনলে তো ভারতের লাভ হবে, আপনি একটু করেন না। তাহলে আপনি একসাথে বলতেছেন আপনি ভারত বিরোধিতা করেন, আবার বলতেছেন ভারত থেকে জিনিস আনবো। আপনি দেখেন ইরান, আমেরিকা কি করে, তার সাথে শত্রুতা, ইরানের উপরে অবরোধ দিয়ে দিছে যাতে সে নিজেও ব্যবসা করবে না, তার বন্ধু রাষ্ট্রকে ব্যবসা করতে দিবেন। কেন? কারণ সে ইরানকে পছন্দ করে না। আপনি ভারতকে ব্যবসা করেন না, পছন্দ করেন, আপনি ভারতীয় জিনিস কিনেন না, তাহলে না ভারতের আপনি ক্ষতি করতে পারবেন। আপনি আমার সাথে শত্রুতা, আমার কাছ থেকে আপনি মাল কিনবেন, তা আমারই লাভ। এটা কোন ধরনের বিরোধিতা? এটা তো একটা বদমাইশি কথা, অথবা সে বোকা। এরকম স্ববিরোধী কথা বলা মানে যে সে, তার কাছে আর কোনো উত্তর নাই, হাতি বট বাহিনীর কথা, অথবা সে বোকা, আমি বললাম তো, সেই লোককে জিজ্ঞাসা করুন যারা এগুলো বলে যে আমরা তো টাকা দেখিনি, তাকে বলেন যে লোকের সাথে তার, যে দোকানদারের সাথে তার সম্পর্ক খারাপ, সেই দোকান থেকে সে জীবনে কোনোদিন 1 টাকার মাল কিনে নিজে কিনা, প্রয়োজনে 10 মাইল দূরে যায় মাল কিনবে, তার দোকান থেকে কিনবে না। গাড়ি ভাড়া দিয়ে যায় কিনবে আরেক জায়গা থেকে, ওইখান থেকে কিনবে না। সেখানে কেন যায়? মানে এর মানে হলো এটা একটা প্রতারণামূলক কথা। আপনি তো ইন্ডিয়া বয়কট করছেন ভাই, ইন্ডিয়া আমাদের বয়কট করে নাই। ইন্ডিয়া আমাদের বয়কট করলো তো আমাদের দেশের অর্থনীতির দূরের কথা, এই দেশের মানুষ না খায় মারা যাবে। ইন্ডিয়া মানে খোদা না খাস্তা, মানে ভাববাদীদের ভাষায় বলি, কোনোদিন যদি ইন্ডিয়া আমাদের বয়কট করে, এই যে প্যানিক ভট্টের মতো, ল্যাংটা সুলেমানের মতো,
এই ইলিয়াস গ্যাংদের মতো জামাত শিবির, তার গণ অধিকার নাকি গণরীয় অধিকার পরিষদ, তাদের মতো যদি ভারতের লোকজন একবার বলে যে বাংলাদেশ বয়কট, অস্তিত্ব থাকবে? এই বাংলাদেশের অস্তিত্বই থাকবে না। তারপরও তারা এই কথাগুলো বলে যাবে বারবার। মানে এগুলো হাস্যকর যুক্তি। এদের এটা বুঝাই দেবে, এদের মগজে ওই যে ভারত বিরোধিতা। আরে ভাই, তুমি যারা পছন্দ করো না, এত তোমার রাগ, তার সাথে তুমি চলবা কেন? নিজের মায়ের পেটের ভাইয়ের সাথে বিরোধ এলে ঘরের ভিতরে বেড়া দেয়, উঠোনে বেড়া দেয়, রাস্তায় বেড়া দেয়, মায়ের পেটের ভাইরে দেখে না। আমার এলাকার একটা লোক আছে, ভাই বোনে ঝগড়া, 1 ইঞ্চি জমি ছাড়া না, 1 ইঞ্চি সে মাঝখান দিয়ে ওয়াল করছে। সে 1 ইঞ্চি, আরে ভাই 1.5 শতাংশ জমি, 1.5 শতাংশ জমি কয়টুকু আপনি বলেন? 1.5 শতাংশ জমি ভাই বোন মাঝখান দিয়ে ওয়াল করছে। তাহলে রাগ উঠলে মায়ের পেটের ভাইয়ের বইনের দেখা হয় না? আর এত বিরীতি ভারতের সাথে, উরি বাবা রে বাবা, সে ভারতের সাথে ব্যবসা করতে হবে কেন?